নমস্কার, আপনারা দেখছেন aptakhabor.com। আমি গুড্ডু দাস। আর আমাদের সাথে আজকে যিনি রয়েছেন বলা যেতে পারে সিপিএম এর গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব নদিয়া জেলা ইতিমধ্যে, আর শুধু তাই নয়, এখন রাজ্য কমিটির সদস্য বটে। অলোকেশ দা রয়েছে, কথা বলুন। অলোকেশ দা, আপনার খবরে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আপনার খবরকে আমার অভিনন্দন এবং যে শ্রোতারা আছেন তাদেরকেও আমি অভিনন্দন। দাদা, আপনি তো দীর্ঘদিনের একটা নদিয়া জেলা নয়, রাজ্যের থেকে একাধিক দায়িত্বে ছিলেন। তো এই মতো অবস্থায় যে পালা বদল, শুধু তাই নয়, রাজ্যের যে অবস্থা, রাজ্য রাজনীতির একটা গোলমাটি তোল করার হয়, আপনি একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন জায়গায় যারা তৃণমূল, বিজেপি, এমন জায়গায় যারা পদাধিকারী ছিল, মন্ত্রী, বিধায়ক, আমরা দেখলাম বিধানসভা নির্বাচনের আগে এদিককার মানুষ ওদিকে যাচ্ছে। তো মানুষের যে একটা জনসমর্থন, একটা জনপ্রতিনিধি যেভাবে নির্বাচিত হয়, যে কোনো দিনে একটা নির্বাচনের এই যে তারিখ ছিল, সেখানে দাঁড়িয়ে মানুষ কি আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলছে রাজনীতি থেকে? দেখুন, এই দলবদল যেটা হচ্ছে এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি অর্থাৎ দক্ষিণপন্থী দলগুলোর যে নীতিহীনতা মানুষও বুঝতে পারছে। ধরুন, অর্জুন সিং বলেছিল যে আমরা 70 ভাগ, ওরা 30 ভাগ, ওদের পায়ের তলায় চেপে দেব। মানে আসলে মুসলমানদের ইঙ্গিত করেছে। সাম্প্রদায়িকতার কথা বিজেপিতে বসে বলেছে। সেই অর্জুন সিং এখন তৃণমূলে গেছে। মুখ্যমন্ত্রী নিজে বলেন যে তিনি ধর্মনিরপেক্ষ। তিনি রেড রোডে নামাজ পড়েন, আবার উল্টো পার্কে ইস্কনের মন্দিরে যান, রথে দড়ি দেন। তাই যদি হয় তাহলে এটাকে তিনি কীভাবে দেখেন? এক। দুই, আপনারা দেখবেন যে আসানসোলে যে নিজামের ছেলেটা মারা গেল, তার কারণ হচ্ছে যে ওখানে উত্তেজনা ছড়িয়েছিল বাবুল সুপ্রিয়, সে সময় লোকসভার সদস্য ছিল বিজেপি। ও বলল যে यूपी वालों को सिर झुकाना है और उसको जय श्री राम बोलना है। তারপরে যে দাঙ্গাটা তৈরি হলো, সেই দাঙ্গায় ইমামের ছেলেটা মারা গেল। ইমামের কাছে মুসলমানেরা গিয়েছিল যে আমরা প্রতিকার চাই। ইমাম বলেছিল যে না, ধর্ম শান্তির কথা বলে, তোমরা যদি উৎপাত করো তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো, রাজ্য ছেড়ে চলে যাবো। মোদি যখন বলেছিল তখন ও বলেছিল যে দয়া করে আপনি এই দগদগে ঘা যেটা দাঙ্গা, সেখানে মলম লাগাতে পারলে লাগান, কিন্তু মাছকে খা। তো তাহলে সেই বাবুল সুপ্রিয় রাতারাতি চলে গেল বিজেপি থেকে তৃণমূল। আর একটা অংশের মানুষকে বোঝানো হয়েছে যারা সংখ্যালঘু তৃণমূল, তাদের বুঝিয়েছে যে আমরা তোমাদের বিজেপির হাত থেকে রক্ষা করতে চাই, সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করতে চাই। তাহলে সাম্প্রদায়িকতার যে অর্থ, সংজ্ঞা, সেগুলো সব গোলমেলে হয়ে যাচ্ছে। এর থেকে প্রমাণ হচ্ছে যে সংসদীয় সুবিধার জন্য কোনো নীতির বালাই নেই। এটা বলা হয়েছিল একটা নির্দিষ্ট অংশের মানুষের সমর্থন নেওয়ার জন্য। বিজেপি আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোটার জায়গা করতে চাইছে, হিন্দু সাম্প্রদায়িকতার অস্ত্র খেলছে। আর তৃণমূল তার সুবিধাবাদের যে নীতি, সেই নীতি নিয়ে কার্যত এদের সঙ্গে বোঝাপড়া করেই চলছে। এই হচ্ছে বিষয়। একটার পর একটা ঘটনা বলে দেওয়া যেতে পারে। যখন হচ্ছে যে মন্ত্রী ছিল রাজীব, সে যখন বিজেপিতে গেল, তখন মুখ্যমন্ত্রী বললেন যে ওটা চোর, বন দপ্তরের চাকরি দিয়ে টাকা চুরি করেছে, ও দুবাইয়ে টাকা রেখেছে, ও ওখানে গেছে ব্ল্যাক মানি হোয়াইট ইত্যাদি সমস্ত শুনলাম আমরা মুখ্যমন্ত্রী নিজের মুখে। সে আবার রাতারাতি চলে এলো ওই তৃণমূলে। আবার সব্যসাচী, তার সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কুকুর বোঝায়, ও আবার দেখছি যে রাতারাতি তৃণমূলে ফিরে শুরু হইল না, আবার ওখানকার হচ্ছে বিধানসভা ওই কর্পোরেশনের চেয়ারম্যান হলো। তাহলে সেই জন্যে এগুলো আমরা বুঝতে পারছি যে আসলে এটাকে ধান্দার যে রাজনীতি, সেই রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির কোনো খারাপ নেই। আমরা দেখলাম যে কয়েকদিন আগে যিনি বিজেপিতে সদ্য তৃণমূল আবার ঘরে এসেছে, তৃণমূল নেতারা একদিকে বলছে ঘরের ছেলে ঘরে এসেছে, কিন্তু বিজেপি থেকে উনি সাংসদ হলেন, রাজ্যের সহসভাপতি হলেন। অর্জুন সিং নিজে দাবি করছেন যে আমাকে চেয়ার দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, পেনে সিয়াই নেই, কলমে কালি নেই বলে এখানে বিজেপিতে থাকা যায় না, বিজেপি কোনো কাজ করতে দেয় না। তা আপনার কি মনে হচ্ছে এই যে এইভাবে যে রাজনীতির এই ঘর আর ও ঘর, লুডুর একটা গুটির মতো, কোনো সময় পুট আর কোনো সময় ছক্কা, এই নিয়ে কি রাজনীতিতে নতুন মুখ আসবে নাকি? এই শত্রুঘ্ন সিনহা সে হচ্ছে বিজেপির এমপি ছিল,
আমি নিজে যখন পার্লামেন্টে ছিলাম তখন দেখেছি। তো হঠাৎ করে শুনি যে উনি আসানসোলে তৃণমূলের প্রার্থী করেছেন এবং তৃণমূল 24 বছর পর আসানসোলে জিতল সত্যেন্দ্র সিনহা। সত্যেন্দ্র সিনহার যারা সিনেমা টিনেমা দেখেন তারা জানেন যে ওনার বিখ্যাত ডায়লগ হচ্ছে, जो जितना नमक खाता है वो उतना ही ज़्यादा नमक हरामी करता है। তো সত্যেন্দ্র সিনহা নিজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, বিজেপি থেকে তৃণমূলে এবং বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, RSS এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, যদিও লোকে এখন বলছে যে বিশ্বাসঘাতকতা করা না, এটা বোঝা পড়ে। কিন্তু অনেকদিন আগে থেকে তো আবার হচ্ছে যে উনি যখন চলে এলেন এই যে নমক হারামি করার কথা বলছেন, এই নমক হারামি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের রাজ্যে তৃণমূল সরকার করছে। আচ্ছা, তারা যা প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছিল আপনি দেখছেন চারিদিকে। ভোটের আগে বলেছিল গরিব মানুষের ভালো করবে, আর এখন গরিব মানুষের ভালোর নামে যেগুলো করছে আসলে সেগুলো গরিব মানুষের ভোট নেওয়া হচ্ছে। তার মানে আপনি বলছেন একদিকে কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী রয়েছে তিনি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস, আর বাংলায় যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বলছেন দুয়ারে সরকার যেমন রয়েছে ঠিক বাংলা নিজের মেয়েকে চায়। তাহলে এটা নিয়ে প্রতারণা হয়েছে। প্রতারণা হয়েছে মানে বাংলা নিজের মেয়েকে চায়। দেখছেন না যে গত 2-3 মাস হাঁটুন না, হাঁসখালি থেকে শুরু করুন। হাঁসখালি থেকে যদি শুরু করেন যে যে মেয়েগুলো যেভাবে অত্যাচারিত হচ্ছে, মুখ্যমন্ত্রীর একটা স্ট্রং কোনো ভার্সন নেই, এক্ষুনি গ্রেপ্তার করতে হবে এরকম কোনো ভার্সন নেই। অথচ প্রত্যেকটা ক্ষেত্রে শাসক দলের নেতারা জড়িত, শাসক দলের নেতাদের আত্মীয় জড়িত। পদক্ষেপ তো নেওয়া হচ্ছে। আমি তো যে পশ্চিম মেদিনীপুর জেলায় গিয়েছিলাম, সেখানে দেবরায় একজন মন্ত্রী আছে রাজ্যে, মেয়েটা চিঠি লিখেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, যে আমাকে নিয়ে গেছিল সরকারি চাকরি দেবে বলে, তো আমাকে বাড়িতে কাজের লোক হিসেবে খাটিয়েছে। মেয়েটা আদিবাসী, গ্র্যাজুয়েশন করছে, কুকুরের পায়খানা পরিষ্কার করিয়েছে। সে স্টেটমেন্ট দিয়েছে, রাজ্যপালকে চিঠি দিয়েছে, এসপিকে চিঠি দিয়েছে, এসডিপিওকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রীকে নিজে চিঠি দিয়েছে। তো এখন হচ্ছে এইসব চিঠি দেওয়ার ফলে কী ব্যবস্থা হচ্ছে? গ্রেপ্তার করবে না, এই যে পার্থ চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি গ্রেপ্তার করবে না। আপনি যদি এরকম ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হতেন, ফার্স্ট হ্যান্ড কী হয়? ফার্স্ট হ্যান্ড অ্যারেস্ট করে, তারপর তদন্ত যা হবে, ওরও অধিকার আছে কোর্টে যাওয়ার, বেল নেওয়ার ইত্যাদি। তো এইসব কী হচ্ছে? নাটক হচ্ছে না? সিবিআই ডাকছে, 1 দিন 2 দিন 3 দিন জেরা করছে, ওদের সময় দিচ্ছে, নথি লোপাট করার সময় দিচ্ছে ইত্যাদি। এখনও হাইকোর্ট কিছু ভূমিকা গ্রহণ করছে। তো আমরা এটা বুঝতে পারছি যা ভূমিকা কেন্দ্রীয় সরকার, তার বিহারে সিবিআই এবং ইডি, যারা কার্যত কেন্দ্রীয় সরকারের সংস্থা হিসেবেই এখন পরিচিত, সব মিলিয়ে একটা বোঝাপড়ার গন্ধ আমরা পাচ্ছি। কিন্তু সেখানে দেখে শাসক দল বলছে যে সিপিএম এখন অস্তিত্বহীন হয়ে গেছে। সিপিএমের মানে সুশ্রুতিতেই বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক নির্বাচন, শুধু তাই নয় ইডি সিবিআই এখন বাংলা এখন উত্তপ্ত হচ্ছে। দুর্নীতি কাটমানি দিয়ে আমাদের অস্তিত্ব থেকে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা ওই রকম অস্তিত্বে থাকতে চাই না। আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের দাবি নিয়ে থাকতে চাই, এবং যতক্ষণ না অবধি মানুষ বুঝতে পারবে সত্যিটা, ততক্ষণ মানুষের সঙ্গে আমরা লাগাতারভাবে থাকবো। এইটা হচ্ছে আমাদের সংকল্প। মানুষ বুঝেছে, শান্তিপুর বাই ইলেকশনে বুঝেছে, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বুঝেছে, ফলে তায়েরপুরের নির্বাচনে বুঝেছে। কিন্তু এই বোঝাবুঝিটা একটু তাড়াতাড়ি হয় না, সময় লাগে। ফলে সেই জন্যে আমরা মানুষের সঙ্গে একেবারে লাগাতারভাবে আছি। তার মানে আপনারা বলছেন যে এখন নিরলস পরিশ্রম করে আসছেন, তার মানে মানুষ কি আবার ভুলবে? অবশ্যই মানুষ সত্যি বুঝবেই। বারে বার মিথ্যা কথা বলে সেই মিথ্যাটাকে সত্য প্রমাণিত করা হচ্ছে। মানুষ একদিন ঘুরে দাঁড়াবে তার জীবনের অভিজ্ঞতাতে, এটা মিথ্যা, সত্য হচ্ছে বামপন্থীরা যেটা বলছে সেটা। আপনি দেখছেন না, কবে সেই 91 সালে আমরা বলেছিলাম যে ডাঙ্কের নীতি, ওষুধের দাম বাড়বে, জীবনদায়ী ওষুধের দাম বাড়বে। আর এখন দেখুন ওষুধের দাম 91 সাল থেকে 2020 হিসাব করে দেখুন 20 গুণ ওষুধের দাম বেড়েছে। এই নিয়ে তো আপনারাও যেমন নেমেছেন আন্দোলনে, শাসক দলও তো নেমেছে। শাসক দল নামছে কোন সময়ে দেখবেন? পেট্রোল ডিজেলের দাম নিয়ে নামলো। কখন নামলো? তখন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কখন নামলো? যখন গোটা রাজ্যে নারীদের উপর আক্রমণের ঘটনাগুলো সামনে আসছে, শাসক দল অভিযুক্ত হচ্ছে, তখন তারা রাস্তায় নামছে, মানুষের দৃষ্টি ঘোরানো। ভ্যাটও তো কমিয়েছে। ভ্যাটের বিষয় নিয়ে তো আমরা বলছি, প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলা উচিত ছিল পেট্রোল ডিজেল এইটাকে হচ্ছে আমাদের এর মধ্যে নিয়ে আসতে হবে, জিএসটির মধ্যে নিয়ে আসতে হবে। উনি বলেননি সেটা। সেইটা আনলে আজকে পেট্রোল ডিজেলের দাম এরকম লাগামহীনভাবে বাড়তে পারত না।
পেট্রোল ডিজেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। ফলে সেই জন্য 45 বছরের সেরা বেকারি, 30 বছরের সর্বশ্রেষ্ঠ মূল্যবৃদ্ধি, এই দুটো নিয়ে জনগণ যখন আছে, তখন জনগণের দৃষ্টি অবশ্যই ব্যর্থতার প্রতি বিজেপি এবং তৃণমূল সরকারের। সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মের ফন্দি, জাতের ফন্দি, আন্দোলনের নামে খেলার ফন্দি, সেগুলো সব তৈরি হচ্ছে। তার মানে আপনি বলছেন যে খেলা, নির্বাচন নিয়ে যে খেলার একটা প্রচার চলছিল, সেই খেলা আলটিমেটলি শাসক দল শুরু হয়ে গেছে। সেই খেলা ওরা নির্বাচন জেতার জন্য খেলার কথা বলছিল। আর এখন বুঝেছে যে মানুষ প্রচণ্ড অসন্তুষ্ট, মানুষের অসন্তোষকে দমন করবার জন্য যদি খেলা, মানুষ তো পরিষেবা পাচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে। হিসাব করে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড কটা লোক পাচ্ছে, নামে আছে, কিন্তু 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 নামে আছে। আপনি কাটোয়াতে যান, ধরা পড়েছে যে নকল পেশেন্ট সাজানো হয়েছে, নকল নার্সিংহোম সাজানো হয়েছে। পেশেন্টকে 10,000 টাকা, নার্সিংহোমকে বলা হয়েছে 1 লাখ টাকার বিল করতে। তারপরে মধ্যম ব্যক্তি যে আছে সে টাকা নিয়ে নিচ্ছে। স্বাস্থ্যসাথী যদি চালুই হয়, আমাদের রাজ্য থেকে 1,000 লোক বাইরে চিকিৎসা করতে আছে কেন? স্বাস্থ্যসাথীর টাকার বরাদ্দ যদি বাড়ে, তাহলে এই কাটমানির মধ্যে সেটা ঢুকে যাচ্ছে। স্বাস্থ্যসাথী হচ্ছে না। আপনি দুয়ারের সরকার থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব জায়গায় দেখুন টাকা থমকে আছে। ফলে সেই জন্যে একটা সরকার হাতে একটু টাকা বুঝে মানুষের ভোট দিতে চাইছে। হিসাব দেখেন না, কটা লোক চাকরি পেল, স্থায়ী চাকরি, ছেলে মেয়েগুলো স্কুলে থাকছে কিনা। গোটা দেশে সবচেয়ে বেশি ড্রপ আউট, স্কুল ছেড়ে চলে যাওয়া ছেলে মেয়ের সংখ্যা পশ্চিমবাংলায় বেশি। কেন? মেয়েদের সাইকেল দিল, কি লাভ হলো? মেয়েরা কেন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে? সাইকেলটা দেওয়া কি জন্য? বাড়ির ভোট দেওয়ার জন্য না তো, যাতে মেয়েটা স্কুলে টিকে থাকে। তার কন্যাশ্রী রূপশ্রী দিল কেন? টাকা দিচ্ছ তুমি কেন? মেয়েটাকে স্কুলে ধরে রাখার জন্য, মেয়েটাদের তাড়াতাড়ি বিয়ে না হয়ে যায় তার জন্য। সবচেয়ে কম বয়সী বিয়ে এখন পশ্চিমবাংলায় হচ্ছে, কম বয়সে মা হওয়া পশ্চিমবাংলায় হচ্ছে। কিন্তু এই নিয়ে তো আইনও বেরিয়েছে, কেন্দ্র সরকার তো আইনও পাস করছে। এখন পাস হয়নি, এখন 18 থেকে 21 বছর পাস হয়নি। প্রশ্ন হচ্ছে যে কম বয়সে যদি বাচ্চা হয়, বিয়ে হয়, তাহলে মা বাচ্চা দিতে গিয়ে মারা যায়, বাচ্চার শরীরে রক্ত থাকে না। এই যে সব বিজ্ঞানগুলো, এই বিজ্ঞানগুলোকে অস্বীকার করছে। ফলে সেই জন্য যে কোনো মতে ভোটটা চাও পাও, সংসদীয় ক্ষমতায় থাকো, এটা যদি লক্ষ্য হয়, তাহলে মানুষ ফোকাসের বাইরে চলে যায়। তাই বলে কি নতুন যারা সমাজের অগ্রগতি আছে, নতুন জীবনের যে যুব আছে, তারা কি আসবে না রাজনীতি? যুবরা তো আসছে এই কারণে, যুবরা তো বুঝতে পারছে আমাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, একটাও কারখানা পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন প্রতিটা শিল্প সম্মেলনে এই শিল্প আসবে, ওই শিল্প আসবে, এত বিনিয়োগ হবে। পরের বারে কিন্তু উনি হিসাব দিতে পারেন। উনি তো এবার বলছেন যে আমার প্রথম এজেন্ডা হচ্ছে শিল্প। আপনি ওনাকে বলুন, একটা টিভি চ্যানেলে লোককে পাঠিয়ে 3টে বড় কারখানা পশ্চিমবাংলায় আছে, বলুক বুক আছে, বলতে পারবেন। উনি এই শিল্প সম্মেলন সংক্রান্ত কাগজে মোহ তৈরি করেন, বেকার যুবকদের সামনে ললিপপ করা। তো এখন বেকার যুবকরা বুঝতে পারছে পশ্চিমবাংলার যুবকদের এখন ভবিষ্যৎ 200 টাকা, 500 টাকা, 700 টাকা এই হচ্ছে কাজের চাকরি। একটা চাকরি জীবনযাত্রার মানের উন্নয়নের, তার ভবিষ্যৎ জীবনের জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য অন্ধকার তৈরি হয়েছে। ফলে সেটা অতলে তলিয়ে যাচ্ছে রাজ্য, সব মানুষেরই ইতিহাসে। দাদা, আমরা দেখলাম দিলীপ ঘোষ, যিনি রাজনীতিতে বাংলাটা আলাদাভাবে ভূমিকা ছিল, তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে এলো। শুভেন্দু অধিকারীকে হাত ধরে এখন বলা যেতে পারে বর্তমানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনের হাত ধরে বঙ্গ বিজেপি পরিচালনা হচ্ছে। কিন্তু অর্জুন সিং যেদিন তৃণমূলে এলো, সেদিনকে কটাকা করলো যে জায়গায় অন্য দল থেকে তৃণমূলে গেছে কিংবা অন্য দল থেকে বিজেপিতে গেছে, বিজেপি নেতৃত্ব তাদের মধ্যে কোনো রকম ফারাক দেখছে না। আপনার দল থেকে একজন আপনি চেনেন তাকে, বঙ্কিম ঘোষ, ইদানিং তিনি চাকদার বিধায়ক, তিনি তো দীর্ঘদিনের সিপিএমের মন্ত্রী ছিলেন, একাধিক সময় তিনি একাধিক দায়িত্বে ছিলেন, বিধায়ক ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনে কি বঙ্কিম ঘোষেরও কি নিরাপত্তা নিয়ে ভূমিকা আসছে? এটা আমি বলতে পারবো না, এই উত্তর বঙ্কিম ঘোষই দিতে পারবো, এই উত্তর আমি দিতে পারবো। কেন উনি বিজেপিতে নিরাপদ না নিরাপদ নয়, ওনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা ওনার নিরাপত্তার কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা বলতে পারবো না। আমাদের দলে উনি নেই, ফলে এটা অন্যকেই জিজ্ঞাসা করবো।
একটা সময় তো আপনার সাথে সুসম্পর্ক ছিল। আমাদের সঙ্গে সুসম্পর্কের আলাদা কোনো ব্যাপার না, উনি আমাদের পার্টির লোক ছিলেন, ফলে সেই হিসেবে সবার সঙ্গেই সম্পর্ক ছিল। এখন তো উনি আমাদের পার্টির লোক নন। ইদানিংকালে ওনাকেও তো দেখা গিয়েছিল যে দেখা গিয়েছে, আপনি জানেন হয়তো, এইমসে চাকরি নিয়ে দুর্নীতিতে ওনার নাম জড়িয়েছে। ওনার পুত্রবধূকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওনার নামে একটা সংবাদ পরিচালনা হয়েছে, সবাই আপনিও জানেন। তো ইতিমধ্যে কি বলবেন? আমি কাগজে দেখেছি ঘটনাটা। এখন এগুলো তো প্র্যাকটিসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গাতে দেখছি এরকম ধরনের ঘটনা ঘটছে। আমরা এইমস এর কর্তৃপক্ষকে আমরা জানাবো ঠিক করেছি যে যে নিয়োগগুলো হলো, সেই নিয়োগগুলো কোনো সুষ্ঠু, শুধু একটা নিয়োগের ব্যাপার না, এক গাদা নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলো কোনো সুষ্ঠু নীতির উপর দাঁড়িয়ে হলো কিনা, রাজনৈতিক চাপের ওপর হলো কিনা। আমার কাছে খবর হচ্ছে যে এখানকার তৃণমূল এবং বিজেপি তারা রাজনৈতিক চাপ দিয়ে তাদের দলীয় লোককে নিয়েছে। একদিকে মুখে মেধা ইত্যাদির কথা বলছে, আবার আর একদিকে হচ্ছে দলীয় লোক জোর করে ঢুকাচ্ছে। তো সেই জন্যে আমরা এটা এইমস কর্তৃপক্ষকে আমরা জানাবো যে আপনারা যে এত নিয়োগ করলেন, কিসের ভিত্তিটা কিসের, কেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সংবাদপত্র, আমরা সেটা করব। পঞ্চায়েত ভোট তো বলা যেতে পারে মাস দয়াক, আপনি জানেন আপনাদের সংগঠন যেমন বাড়ছে, সাথে সাথে বাংলায় এখন আম আদমি পার্টি তিনি বলছেন পঞ্চায়েতের দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তারা লড়বেন। তা আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে কী ভূমিকা পেতে চলেছে পশ্চিমবাংলায়? দেখুন, পঞ্চায়েত ভোট এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে একদিন বলে দিলেন যে এই বছরের শেষে উনি ভোট করবেন। এখন উনি যদি ঠিক করে দেন যে পঞ্চায়েত ভোট কী হবে, থেকে বোঝা যায় যে গণতন্ত্র নেই রাজ্যে। উনি যা বলবেন তাই হবে। যবেই হোক না কেন পঞ্চায়েত ভোট, আমাদের বক্তব্য তার কাছে যে মানুষকে ভোট দিয়ে দিন। গত নির্বাচনে লুটতরাজ হয়েছে, সন্ত্রাস হয়েছে, আক্রমণ হয়েছে, ভোট হয়নি, মানুষের ভোটে পঞ্চায়েত গঠন হয়নি। ওইখানে পশ্চিমবঙ্গের একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমি এইটুকুনি বলতে পারি, আপনারা তো পৌরসভা নিয়েও আন্দোলন করছেন। আমরা বলতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে মানুষের অধিকার প্রয়োগ, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের একটা আন্দোলন। আর অবশ্যই যে পঞ্চায়েত এখন কি হয়ে গেছে, এটা একটা বাস্তুকুকুর বাসা হয়ে গেছে। এখানে ধান্দা, কাটমানি, লুটতরাজ, মরা মানুষ হেঁটে বেড়াচ্ছে, প্রকল্প নিচ্ছে। প্রকল্প যারা নিচ্ছে তাদের মধ্যে একটা মরা মানুষ আছে। তাহলে এই সরকারের কৃতিত্ব পঞ্চায়েতের মধ্যে দিয়ে মরা মানুষকে জ্যান্ত করে দিচ্ছে। সেই জন্যে এই যে সব বিষয়গুলো, এগুলো তো আমরা মানুষের কাছে তুলে ধরবো এবং বলবো যে আপনারা এই অধিকারের জন্য লড়াই করুন, যে আপনারা যাতে মত প্রয়োগ করতে, এটি বড় কথা। তাহলে বামপন্থীরা কি আবার ঘুরে দাঁড়াবে? অবশ্যই, আমরা তো যে কথা বলি সে কথার কোনো বিকল্প নেই, সেই কথাকে কেউ কাটতে পারে না, সেই কথাকে কেউ খণ্ডন করতে পারে না। তাহলে সেই জন্য আমি তো কেউ বলেছি যে 45 বছরের সেরা বেকারি, 30 বছরের সেরা মূল্যবৃদ্ধি, আর সমস্ত ইস্যুতে আরএসএস এবং বিজেপির সঙ্গে যাতায়াত দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরে, এশিয়ারিতে আরএসএসের প্রধান মিষ্টি এবং ফুল পাঠাচ্ছেন। ফলে সেই জন্য এটা পরিষ্কার, জনগণকে আমরা কতখানি কথা বোঝাতে পারবো আমাদের সাংগঠনিক ক্ষমতা দিয়ে তার উপর নির্ভর করছে। জনগণের চেতনা আমরা ফিরে রাখতে পারবো। দাদা, লাস্ট প্রশ্নে যাব। কয়েকদিন আগে, আপনি তো যেহেতু এখন কল্যাণীতে থাকেন, কয়েকদিন আগে আপনার এই কল্যাণী উত্তপ্ত হয়েছিল একটি পৌরসভা দখলদারি নিয়ে। এই রাজনীতিক একটা পার্টি অফিস নিয়ে, বিজেপিরই সম্ভবত পার্টি অফিস, সেই পার্টি অফিস নিয়ে উত্তপ্ত একাধিক বিজেপি নেতৃত্ব আহত হয়েছেন, মিছিল হয়েছে, প্রতিবাদ। আমার কথা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের অফিস, সেই অফিস গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার কথা। যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, তার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, তাহলে তার উপরে আক্রমণ হবে। কোনো রাজনীতিতে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, একটা অফিসকে কেন্দ্র করে গণতান্ত্রিকভাবে তার দলকে যদি পরিচালনা করতে চায়, তারপরে আক্রমণ হওয়াটা শুভ নয় গণতন্ত্র। ফলে সেই জন্য এইটুকু আমি বলতে পারি। বাকি তো কোনো হচ্ছে আইন ইত্যাদি বিষয়, সেগুলো তো আমি জানি না, সেগুলো দাঁড়িয়ে নির্ভর করি। তার মানে কি এখন এই মধ্যকালে বর্তমানে রাজনীতিতে কি রাজহিংসাটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি পাচ্ছে? যেহেতু প্রতিহিংসার বিষয়টা তো সামনে চলেই আসছে, দেখছেন বিভিন্ন রকমভাবে, এবং এই হিংসা চরিতার্থ করা, এটা হচ্ছে দুটো দলেরই একটা অভ্যাস, তৃণমূল এবং বিজেপি।
আমরা ওই যেখানে বিজেপি চালাচ্ছে সরকার, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে, সেখানেও দেখছি হিংসার কি ভয়ঙ্কর প্রকোপ, আর আমাদের রাজ্যে তো আমরা দিচ্ছি। সেই জন্য ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন দল যদি হয়, তাহলে গণতান্ত্রিক অংশের ওপরে, ধর্মনিরপেক্ষ অংশের ওপরে আক্রমণকারী, সেটাই হচ্ছে। 24-এর লক্ষ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছে এখানকার শাসক দল, শুধু তাই নয় এখানকার ওনাদের নেতৃত্ব। তা আপনার কি মনে হয় আগামী দিনে 24-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী মুখ হতে পারে? এটা ওদের দলের ব্যাপার, উনি কী হবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু এখন তো পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন, সেসব দেখা যাবে না। ওনারা তো বলছেন যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অত এ নেই, আমাদের এজেন্ডা 24-এর লোকসভা নির্বাচন। দলের অবস্থা খুবই খারাপ। ফলে গাড়ি চাকা পাংচার হয়ে গেলে তো জগ দিয়ে তুলতে হয়। ফলে কর্মীদের মনোবলকে ফিরিয়ে আনার জন্য অনেক কথাই বলতে হয়, এছাড়া তো ওনারা বলছেন, এছাড়া আর কোনো পথ পাচ্ছেন না। মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূল। তাহলে সেখানে দাঁড়িয়ে যে আমরা দেখলাম যে 22 আর 18, সেটা কি লোকসভায় কোনো রকমভাবে কামব্যাক হবে? আপনারা কি পাবেন সিট? আমাদের পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট, এই দুটো ভোটে আমি প্রথমেই বললাম, প্রথম হচ্ছে জনমত, মানুষের গণতান্ত্রিক অধিকার তার উপর নির্ভর করে। মানুষের মতামত যদি সঠিকভাবে প্রতিফলিত হয়, তাহলে বামপন্থীরা, যারা জনগণের মধ্যে যথেষ্ট অগ্রগতির জায়গায় গ্রহণ করে। ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন অলোকেশ দাস। তিনি পরিষ্কার বললেন রাজ্যের সরকারের এখন অবস্থা একদম টায়ার পাংচারের মতো অবস্থা হয়ে গেছে, যে একটা স্বপ্ন দেখছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ওনারা 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর জায়গায় প্রধানমন্ত্রী করবে, এমনটাই বললেন অলোকেশ দাস। আপনারা দেখুন aptakkhobor.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরবিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী, আরবিজে বসন্ত বাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে। চৌধুরী অ্যাপার্টমেন্ট, যোগাযোগ করুন আরবিজে উদ্যোগ 96/99, বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। 55% পর্যন্ত অফ চলছে। মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।